সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটিএন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। একথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটিএন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য নাট্যজন দিলারা জামান। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। আপা, কেমন আছেন? এই মুহূর্তে অনেক ভালো আছি, ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি। আর আমি এমন কিছু না যে আমাকে এত বিশেষণ দিয়ে ভূষিত করা হলো। একটু ভালোবাসি, শিল্পচর্চার একটা মাধ্যমে এসেছি, যেটুকু করেছি ভালোবাসা থেকে। তো সেই ভালোবাসার এত মূল্য আমি কেমন করে দেব, সেটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার আর কি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। বিনয় না, বিনয় না। আমি যে আসলে বিনয় যে একটা মানুষ, আমি বলবো মানুষকে শুধু না, জাতিকেও অনেক দূরে এবং অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। এই বোধটা আমার এসছে। আমি আমার বড় মেয়ে জাপানে ছিল পড়াশোনা করার জন্যে, সে ডাক্তার। তো আমি গেছিলাম, তো তাদের এত কিছু দেখে না, বিনয় এবং তাদের কর্তব্য কাজের আমি কখনো দুটো মানুষকে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখিনি। কাজ মানে কাজ, হ্যাঁ, এবং বিনয় মানে প্রতিটি কথাতে, প্রতিটি ব্যাপারে সারাক্ষণ তারা এই যে বিনয়টা, এটা ওদের কাছ থেকে আমার মানে একটা শেখার আর কি। আপা, বর্তমান যুগের শিল্পীরা হঠাৎ করে জনপ্রিয় হন, আবার হঠাৎ করেই লোকচক্ষুর অন্তরালে চলে যান, কিন্তু দিলারা জামান ব্যতিক্রম। আপনি জনপ্রিয় ছিলেন, এখনো জনপ্রিয় আছেন। আপনার এই জনপ্রিয়তার রহস্য কি? না, আমি জনপ্রিয় কিনা আমি বলতে পারবো না, তবে আমি বলবো যে মানুষের ভালোবাসা তার মনের মধ্যে এতটুকু জায়গা করে নেওয়ার জন্যে অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। কেমন শুধু আমার হবে, আমি কি হলাম সেটা না। আমি এই অভিনয়কে ভালোবেসেই, আমাদের সময় যখন আমরা অভিনয় করেছি তখন কিন্তু এটাকে পেশা হিসেবে কেউ নিতে পারেনি। কেমন আজকে এতদিন পরে এত পথ পার হয়ে অনেক শিল্পীর ত্যাগ সাধনা সব কিছুর পরে আমাদের এই অর্জনটা, কেমন এখন অভিনয় নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, অভিনয়কে পেশা হিসেবে নিতে পারছি। কিন্তু আমি যখন অভিনয় এসেছি তখন এটা খুবই, মেয়েরা একসঙ্গে অভিনয়ও করতো না। তখন দেখেছি কার্জন হলে বা অন্যান্য জায়গায় ছেলেরা মেয়েদের পোশাক পরে অভিনয় করতো, মেয়েরা আবার মেয়েদের হলে ছেলেদের পোশাক পরে ওইভাবে অভিনয় করেছে। তো এত দূর আসার পেছনে আমি সবসময় চেষ্টা করেছি যে যে কাজটি করব আমি সেটার প্রতি আমি একনিষ্ঠ থাকব, সৎ থাকব, এবং আমি চেষ্টা করব। তো শর্টকাট ওয়েতে আমি একটা বাজারে যেতে পারি, কিছু একটা কিনে আনতে পারি, কেমন, কিন্তু এই অভিনয়ের ব্যাপারে আমি বলবো যে এটার শর্টকাট পথ বলে কিছু নেই। তোমাকে জানতে হবে, শিখতে হবে, চর্চা করতে হবে। এখন এই ইলেকট্রনিক যুগে মিডিয়া, তারপরে এখন আবার কার কত ফলোয়ার কী কী সব আছে না, আমি ওগুলো অত বুঝি টুঝি না। তো ভাইরাল হয়ে যাওয়া কী কী বলে, এটাতেই একটা শিল্পী, হয়তো ওদের বয়স কম সেজন্যও হতে পারে,
মনে করে যে এখানে আমি তো অনেক কিছু পেয়ে গেলাম, অনেক, কিন্তু তা না। আর সেজন্যেই আমার মনে হয় হঠাৎ এত আলোর ঝলকানির মতো আমাদেরকে তারা বলে, তারারা যেমন জলে উজ্জ্বল আবার নিভে যায়, তেমনি ওরকম হুট করে নিভেও যায়। তবে আপনারা কিন্তু হঠাৎ করে আসেন নাই, হঠাৎ করে থেমে যাননি, আপনারা নিবেদিত প্রাণ ছিলেন। কিন্তু বর্তমান যুগে অনেকেই শিল্পীরা এটাকে পার্ট টাইম হিসাবে নিচ্ছে। এই যে পেশার কথা বললেন, কিন্তু অনেকেই নাট্যশিল্প বলেন, শিল্পী বলেন, সঙ্গীত বলেন, শিল্প সাহিত্য বলেন, কেউ কিন্তু এটাকে পেশা হিসাবে নিতে পারছে না। এই সংকট থেকে বের হওয়ার আমাদের কি উপায় আছে বলে আপনি মনে করেন? না, পেশাকে নিতে গেলে তো সেই পেশাদারিত্বেরও কতগুলো ব্যাপার আছে, নিয়ম আছে, কতগুলো স্টেপ আছে, তো সেগুলোকে তো জানতে হবে, সেগুলো ফলো করতে হবে। যার জন্যেই পারছে না আর কি, আসছে হঠাৎ করে অনেক কিছু পাওয়ার পরে, তারপরে আসলে যে কাজটা, যে চরিত্রটা করব, সেই চরিত্রটা বিশ্বাসযোগ্য হতে হবে দর্শকের কাছে, তার মনের মধ্যে ধাক্কা লাগতে হবে, তার মনে রাখার মতো কিছু করতে হবে, তা না হলে তো মনে রাখার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা এটা সেরকম একটা খুব ছোট ব্যাপার কিছু না। কাজ করতে করতে একজন চাকরিজীবী, তার প্রমোশন হয়, উপরে ওঠে, উপরে ওঠে, কিন্তু আমাদের এই একটা দুটো কাজের ভেতর দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমি একজন শিল্পী, আমি আরেকজনের চরিত্রকে বিশ্বাসযোগ্য করছি দর্শকের কাছে। এই যে এই করার জন্য যে কতগুলো পথ আছে, কতগুলো পন্থা আছে, এগুলো শিখতে হবে, জানতে হবে। এবং এই জানার জন্যে, শেখার জন্যে এবং চর্চার জন্য আমি বলবো যে মঞ্চটাও কিন্তু অনেকখানি আমাদের কাছে, মঞ্চের কাছে আমরা ঋণী, এবং মঞ্চের কাছে আমরা কাজটা করার যে সুযোগ পাই, সুবিধা পাই, এবং যে চর্চা করার, সেটা এখন হারিয়ে যাচ্ছে। আপনি জানেন, একজন শিল্পীর পুরস্কারদাতা ঈশ্বর, গড, ভগবান, আল্লাহ। আপনি একজন শিল্পী, আপনি উপরওয়ালার কাছ থেকে পুরস্কার নিয়েই তো জন্মান, তথাপি আপনি 21 পদকপ্রাপ্ত একজন শিল্পী। তাহলে আপনার জন্য এই পুরস্কার কতটুকু গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন? না, কিছু এটা তো একটা প্রাপ্তি, কেমন তো রাষ্ট্রীয় স্বীকৃতি, এছাড়া আমি ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্যে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র হিসেবেও আমি পুরস্কৃত হয়েছি। কিন্তু একজন শিল্পী এই পুরস্কারের জন্য কাজ করে না, আমি অন্তত মনে করি, কেমন। এটাই তো হওয়া উচিত। তো এখন এই প্রাপ্তিটা, আমি যেমন এখনও কাজ করি, কেমন, তো প্রায় এখন আমি রাস্তা দিয়ে গেলে হয়তো অনেকে, জানি না তার বোধটা কি, বলে এখনও করেন, আর কত, এবার ছাড়েন। তা আমি বলি যে কি ছাড়বো, আমি তো কোনো মন্দ কাজ করছি না, কুকাজ করছি। আল্লাহ পাক আমাকে একটা গুণ দিয়েছে, প্রতিভা দিয়েছেন ভেতরে, কেমন, আমি সেটা লালন করছি, এবং আমি মানুষকে নির্মল আনন্দ দেবার চেষ্টা করছি। তো এখানে আমি কাউকে ঠকাচ্ছি না। যে মানুষটি, আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, ব্যবসা করছে, সেখানে নকল জিনিস তৈরি করছে, খারাপ জিনিস একজনকে দিচ্ছে, ক্রেতাকে, তো তিনি কি খুব ভালো কাজ করছেন? তখন চুপ হয়ে যায়। 21শে ফেব্রুয়ারি পালন আপনিও করেছেন, এ প্রজন্ম করছে। আপনার দৃষ্টিতে 21শে ফেব্রুয়ারির পালনের সেকাল, একাল, এই দুই কালের মধ্যে কি পার্থক্য খুঁজে পান? না, সময়ের সাথে সাথে তো সব কিছুই, মানুষের চিন্তা, চেতনা, বিশ্বাস, ভালো লাগা, অনেক কিছু বদলে যাচ্ছে আর কি। আমাদের সময় যেমন ছিল, এখন আমি সেটা জানি না, হয়তো সময়ের কারণে বদলে যাচ্ছে, বদলাচ্ছে। এখন পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, এই সমস্ত যেগুলো আমাদের জীবনের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি, তো এগুলোকে যেন আমরা একটা পালন করার মতো একটা দিবস
পালন করলাম, উদযাপন করলাম। আনুষ্ঠানিকতাটাই সেখানে বড় হয়ে দেখা যাচ্ছে। 21শে ফেব্রুয়ারিতে যেমন আমি এই যে একটা শাড়ি পরেছি, তেমনি একটা কালো পাড়ের শাড়ি পরবো, যে শহীদ মিনারে একটু ফুল দেব, তারপরে আবার যে যার কাজে চলে যাব। কিন্তু যে ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, হ্যাঁ, সেই ভাষার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, আমাদের সবসময় ভালোবাসা স্মরণ করা উচিত। কতটুকু ভাষাকে আমরা এমন বিকৃত করছি এখন, যে যার ইচ্ছে মতো। আপনি ওল্ড ইজ গোল্ড, তরুণদের ভিড়ে আপনি ওল্ড ইজ গোল্ড কেমন আছেন, কি বলবেন? আপনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আজকে না, আমাদের ওল্ড ইজ গোল্ড ঠিক বিষয়ে? আমি বলবো না। সবাই ভালোবাসে, মা ডাকে। আমি যখন কাজে যাই, সব ডিরেক্টর থেকে শুরু করে ছেলেমেয়েরা, আমাকে যে ছেলেটি চা খাওয়ায়, চা নিয়ে আসে, সে বলে, মা ভালো আছেন? এই যে মা ডাক। আমি তারপরে আরও আছে, ডলি জহুর আছে, আমার সহযোদ্ধা আরেকজন ছিল শর্মিলী আহমেদ, সে চলে গেছে অকাল প্রয়াত। তো এই যে একটা ভালোবাসা, এগুলো ছেড়ে কোথায় পালাবো আমি? এই এই মায়া, এই ভালোবাসাটাই আমাকে এত দূর নিয়ে এসছে। যে জলে আগুন জ্বলে, একজন বিখ্যাত কবির একটি বিখ্যাত কবিতা। আপনি একজন শিল্পী, আপনার বুকেও কি আগুন জ্বলে? হ্যাঁ, জলে তো। শিল্পীরা তো একটু আবেগপ্রবণ হয়, তাদের কষ্টটা বেশি। নিজের কষ্ট না, অন্যের কষ্ট দেখলে তারা, আমি বলবো, এই এই কষ্টবোধটা না থাকলে কিন্তু একজন শিল্পী হওয়া যায় না। হতে পারে না আর কি। তো চারিদিকের এত কষ্ট, এত হাহাকার, এগুলো দেখলে খুব বিচলিত হয়ে যায়। হ্যাঁ, আর বয়সের জন্য আগে হয়তো যেটা কিছুক্ষণ পরে কাটিয়ে উঠতে পারতাম, কিন্তু এখন সেটা অনেকক্ষণ ধরে ভেতরে আমাকে তাড়া করে বেড়ায়। একটা আগুন দেখছি, হঠাৎ করে গ্যাস থেকে একটা পরিবারের 15-16 জন মানুষ মারা যায়। মরে যাবে কেন? আমরা তো আমাদের ভালোর জন্যে এই বিজ্ঞানের এইসব দানকে আমরা গ্রহণ করেছি, কিন্তু কেন এমন হচ্ছে? এগুলো উত্তর আমি খুঁজে পাই না, এবং খুব কষ্ট হয় আর কি। হয়তো বয়সের কারণেও হতে পারে, যেটাকে সহজভাবে মানে দেওয়া উচিত, অত গুরুত্ব না, সেটাও আমাকে তাড়িত করে, ব্যথিত করে, কষ্ট দেয়। এই কষ্টগুলো নিয়েই এখন আছি আর কি। আপা, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের এটিএন নিউজের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যে যে কবি বাড়ি, আমি কবি নই, কিন্তু তারপরেও শিল্পী। এমন একটা মানে পরিবেশের মধ্যে এমন একটা অনুষ্ঠানে আসতে পারলাম, এটা আমাকে একটা এই মুহূর্তগুলোই আমাকে অনেক আনন্দ দেবে, হয়তো আরও বেঁচে থাকার জন্য প্রেরণা যোগাবে। এবং কবিরা যেমন নিঃস্বার্থ হয়, ভালো লাগে, সব কিছুকে ভালো সুন্দর দেখেন, আমিও যেন মৃত্যুর আগ পর্যন্ত সব কিছুকে সুন্দর এবং ভালোর জন্যই কাজ করে যাই, সংগ্রাম করে যাই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশ বরেণ্য 21শে পুরস্কার প্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব দিলারা জামানের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।